এম, গতকাল বাজার থেকে দুটি হাঁস কিনেছিলাম এবং সেটা জবাই করার পরে দেখছি যে মাংস সোয়া 2 কেজি হয়েছে। একটা ছিল 1 কেজি 200 গ্রাম, আরটা ছিল 1 কেজি 1 কেজি 50 গ্রাম। তো বড় হাঁসটাই আজকে রান্না করেছি। আর প্রথমে হাঁসটা ধুয়ে কিছু লবণ হালকা হলুদ মাখিয়ে আমরা রেখে দিছি। রেখে দেওয়ার পরে এখন কিছু তেল দিয়ে এবং ওর গায়ের তেল দিয়ে, হাঁসের নিজেরই তেল থাকে গায়ে, ওই তেল দিয়ে ভাজতেছি। তো ওইতে এটা ওর গায়ে যে তেলগুলো আছে সেই তেল, অনেকগুলো তেল বের হয়ে আসবে, সেই তেল দিয়ে আবার রান্না করব আর কি। তো ওইটা বেশি বাহির থেকে বেশি তেল দেওয়ার দরকার পড়ে না। আর এভাবে রান্না করলে হাঁসের কোনো গন্ধ হবে না। তো যখন ভাজা ভাজা হয়ে গেছে আর তেল যা আছে অনেকটা বের হয়ে গেছে, তখন আমরা হাঁসের মাংসগুলো উঠায় রাখবো। উঠায় যেই তেলটা হবে সেই তেলের মধ্যেই অন্যান্য মশলা দিয়ে তারপর রান্না করব। তো হাঁসের মাংস আমি আসলে কিন্তু খাইতাম না আগে। তো আমি একদিন আমার কেরানীগঞ্জে আমার বোনের বাসায় যাই। সেখানে আমি কিছু জিজ্ঞেস করি না, তারা আমার খাবারটা বলতেছে কী দিয়ে খাইলাম সেটা আমি জিজ্ঞেস করিনি। পরে আমার বোন খাওয়ার পর বলে, কী মাংস দেখিয়েছি? আমি যাই না, কোথায় হাঁসের মাংস। তাই নাকি, এত টেস্ট লাগছে? অথচ আমি আগে রান্না করতাম বা বাসায় রান্না করলে আমি একটু খাইতাম না, গন্ধ লাগতো। কোনটা রান্না করার একটা প্রসেস আছে। তারপরের দিন ওদের বাসায় হাঁস ওরা নিজেরাই পালে, আবার আমি রান্না করে আমার দেখাই দেয়। পরে আমার বোন রান্না করছে, যেভাবে রান্না করছে ঠিক সেটা আমি ফলো করছি এবং সেখান থেকে শিখছি আর কি রান্নাটা। তো সেটা আমি আজকে রান্না করছি, এটা সবার জন্য দেখানোর জন্য। এই বাজা বাজা হয়ে গেছে, এখন কিন্তু আমরা উঠে রাখতেছি। আর যখন বাচ্ছি তার আগে লবণ এবং হলুদ দিয়ে রাখছিলাম, অন্যান্য মশলা দিয়ে রাখেন, অনেক অন্য মশলা দিয়ে থাকতে পারে। তাই সমস্যা কি, যখন তেলে ভাজবো সেই মশলাগুলো পুড়ে যাবে। এ দেখেন কোনো কিছু পুড়ে নাই, শুধু জাস্ট হলুদের কালার জন্য একটু হলুদ দিচ্ছি আর লবণ দিয়ে রাখছিলাম। এখন তেল নিচে কিন্তু পুড়ে নয়, যে একটা সলিড তেলগুলো দেখা যাচ্ছে আর কি। এটাই একটা ভালো একটা টিপস আর কি দিলাম। অনেকে যদি সমস্ত মশলা মাখিয়ে যদি একসাথে বাঁচতে চান তাহলে কিন্তু অনেক সময় মশলা পুড়ে যায়। এখন মাংসগুলো আলাদা করতেছি। তারপরে এই তেলের ভিতরেই পেঁয়াজ বা গরম মশলা যা আছে সব পরিমাণ মতো আমি দিব আর কি। তো দেখছেন সেটা উঠায় ফেলতেছি আমি। তো তেল ওখানে কিছু গ্যাসের সাথে সমস্যা নাই। এখন এই তেলের মধ্যেই পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ দিব, প্রথমে পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো মোটামুটি 1 কাপের মতো হবে পেঁয়াজ দিতেছি। এই পেঁয়াজগুলো তো নিশ্চয়ই ভাজা ভাজা করতে হবে, সবাই জানেন পেঁয়াজ কিন্তু ভাজা ভাজা করতে হবে, নাহলে পেঁয়াজের কাছে কাছে গন্ধ থাকে। তো একেবারে কিন্তু ওই না, বেরেস্তা না কি যেন বলো, ওরকম না, হালকা লাল বর্ণে হলেই চলবে। তো ভাজতেছি। তো ভাজার পরে দিয়ে একে একে অন্যান্য মশলা দিব আমি। এখানে তেজপাতা লাগিয়ে দিয়ে রাখছি, 2টা তেজপাতা দিচ্ছি। তারপর গোলমরিচ, যেহেতু আমি জাল বেশি দিই না, এই জন্য গোলমরিচ একটু বেশি দিই। 20-30টা গোলমরিচ এখানে অ্যাড করব। তারপরে 5-7টা এলাচি, আর একটা 3-4 ইঞ্চি লম্বা একটা দারুচিনি, আর লং যেটা বলে সেই লংও 4-5টা লং। এখন মশলাগুলো এগুলো দেওয়ার পরে, গরম করে দেওয়ার পরে তারপর আস্তে আস্তে আমি এই যখন দিচ্ছি এগুলো গোলমরিচগুলো, তারপরে হলুদ দেব। হলুদের পরে হবে একটা কম্বাইন করা একটা মশলা পেস্ট করা আছে, সেটার মধ্যে আদা, রসুন এবং কয়েকটা পেঁয়াজ এবং কিছু জিরা একটা পেস্ট করা আছে। সেই পেস্টগুলো কিছুক্ষণ পরে এগুলো একটু ভাজা ভাজা হলেই আমি ওগুলো দিচ্ছি আর কি। তো মশলা যত কষবে তরকারি কিন্তু তত স্বাদ হবে। এটা কিন্তু তরকারির স্বাদের একটা গোপন রহস্য। মশলা যদি না কষে বা তাহলে কিন্তু তরকারি কোনোদিন স্বাদ হবে না। দিয়ে দিলাম ওই আদা রসুন পেস্ট যেগুলো ছিল, এগুলো 4 চামচের
5-7 চামচ দিয়েছি আর কি, অনুমান করে। পেস্ট করা ছিল আগে, একসাথে মিক্স করা আছে। এটা আমরা যখন পেস্ট করি তখন এটা অনুমান করে নিচ্ছি কতটুকু আদা হবে, কতটুকু পেঁয়াজ হবে, কতটুকু রসুন হবে, কতটুকু জিরা হবে। কারণ বারে ওগুলা পেস্ট করতে গেলে ঝামেলা, এই জন্য একসাথেই করে নিচ্ছি আর কি, এতে আমাদের সময়ের সাশ্রয় হয়। তো এখন খুব ভালো হয়ে এগুলোকে আবার ভাজা করতেছি, যাতে মশলার কাছাকাছি গন্ধটা চলে যায় আর কি। এখন পুড়ে যাওয়ার অবস্থা হয়েছে, এই জন্য পানি মিশে দেবো সামান্য। একটু মিশে এলাম পানি, তারপরে এগুলোকে আবার ভাজা করব যতক্ষণ না পর্যন্ত ওর ভিতরের তেলকে ওঠে না আসে। এখন পর্যন্ত কিন্তু হলুদ দিই নাই। এখন হলুদ দিলাম, তারপর ধনিয়া দিব আর কি, ধনিয়া হলুদ মাস্ট। তারপরে যেটা আমরা করেছি, যেহেতু আমি আলগা কোনো মরিচ দিই নাই, সেই জন্য আমি প্যাকেটের যে গরম মশলা আছে, সাধারণত গরুর গরম মশলা বলা হয়, ওই গরম মশলাটাই আমি ইউজ করছি প্যাকেট থেকে। কিছুক্ষণ পরে সেটা সর্বশেষ সেটা দিব। এই ধনিয়া দিলাম, ধনিয়া দেওয়া শেষ। ধনিয়া গুঁড়া এটাও প্যাকেটের, এটা ধনিয়া রাঁধুনির প্যাকেটের। তারপরে এখন দিব এই মশলা হচ্ছে গরম মশলা। এই গরম মশলাটা দিচ্ছি, এখানে মরিচও লাগানো থাকে কিছু, অন্যান্য মশলার সাথে মরিচও থাকে। এটাতে হালকা যে জাল হবে এটাই আমার জন্য যথেষ্ট আর কি। আর যদি বেশি জাল দিতে পারতাম তো ভালো হতো, কারণ আমি তাহলে স্বাদ আরও ভালো হতো, কারণ তো জাল আমি খেতে পারি না আমার অসুস্থতার কারণে। যাই হোক, এটাকে একটু ভালো করে কষাচ্ছি। তারপর আবার একটু পানি দিয়ে আবার কষাবো অনেকক্ষণ, কিন্তু এটা কষাইতে হয়। তো তারপর থেকে কিছু সময় এখানে ভিডিও ধারণ করছি। সব সময় প্রত্যেকটা যদি অতটুকু সময় যদি ধারণ করতাম যতক্ষণ কষাইছি, তো অনেক বড় ভিডিও হয়ে যেত আর কি। তো তারপরেও আপনার ভিডিওটা কিন্তু বড় হয়েছে, 7-8 মিনিট, তো 10 মিনিট হয়ে যাবে, কারণ কিছু আমি কাট করি নাই। যতটুকু ভিডিও করছি তার একটা সেকেন্ডও কাট করি নাই, যা আছে হুবহু সেটাই। এই লবণ দিলাম, লবণ একটু কম দিচ্ছে এখন, কারণ আমি যখন মুরগি ভেজেছিলাম তখন কিন্তু লবণ দেওয়া ছিল, ওইটা আমার নলেজের আছে। বেশি লবণ হলে কিন্তু আবার স্বাদ একেবারে বাতিল হয়ে যাবে। লবণ একটা এমন জিনিস, একেবারে পারফেক্ট হতে পারে। লবণ বেশি হইলেও খারাপ লাগবে, আবার কম হইলেও টেস্ট লাগবে না। এই জন্য লবণটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অন্য জিনিসগুলো কম বেশি হোক কোনো সমস্যা নেই। এই যে এখন ভেজে রাখা মাংসগুলো এতক্ষণ পরে দিচ্ছি আর কি, দেওয়ার পরে এখন আবার ভালো করে আবারও কিছুক্ষণ এই মশলার মধ্যে কষাবো মাংসগুলো। একটা হাঁসের মাংস যে অনেক সময় টেস্ট হয়, এর পিছনে কিন্তু অনেক শ্রম এবং অনেক পরিশ্রম করতে হয়, তা নাহলে কিন্তু স্বাদ হয় না। আমি মুরগির মাংস হইলে একসাথে বসাই দিতাম, একসাথে মাখাটাকে বসাই দিতাম, কিন্তু না, হাঁসের মাংস ওই বসালে কোনো দিনও স্বাদ হবে না। এইভাবে ধাপে আস্তে আস্তে করে এটা মানে স্বাদটা আনতে হবে আর কি, যাতে নরমও হয় মাংসটা, আবার কোনো গন্ধ না থাকে, আর মশলাটা যেন পারফেক্ট থাকে। মশলা যদি পারফেক্ট না থাকে তাহলে কিন্তু একটু হাঁসের মাংস স্বাদ থাকবে না। অনেকটা গরুর মাংসতে যে পরিমাণ মশলা দেওয়া হয়, হাঁসের মাংসে সেই পরিমাণে দিতে হবে, তার সাথে কম দেওয়া যাবে না। যেমন সব কিছু যে মশলা, গরম মশলা মধ্যে যেটা আমরা বুঝাই, সবগুলো দিতে হবে। এখন কষানি হয়ে গেছে, তারপরে কিছু পানি দিতে হবে, 2-3 কাপ পানি দিয়ে আবার এই পরিমাণ যখন আসবে তখন আবার আমরা নামিয়ে ফেলবো। তো সিদ্ধ হওয়ার জন্য হাঁসের মাংস কিন্তু আপনারা জানেন অনেক পানি, আমরা 2-3 কাপ পানি দিচ্ছি। তো হাঁসের মাংস কিন্তু নরম না, কিন্তু শক্ত। তো এটা একটা ভালো দিক। এতক্ষণ যদি আমরা মুরগির মাংস রান্না করতাম তাহলে তো ও ভেঙে যেত। হাঁসের মাংস কিন্তু একটু ভেঙে যায় না, এবং সেটা রান্না করার পরে মনে হয় যেন আপনি খাসি অথবা গরুর মাংস খাচ্ছেন। আর হাঁসটা অত্যন্ত ভালো ছিল, কারণ হাঁসটা আমি কিনেছিলাম এক গৃহস্থের কাছ থেকে। এক মহিলা নিয়ে আসছিল বাজারে সে দাঁড়ায় আছে, দেখলাম একজন লোক দামাদামি করতেছে। সে দামাদামি করে যখন শেষ করছে তখন তারপরে আমি আরেকটু বাড়াই খেয়ে নিচ্ছি। এখন আমার মেয়ে খাবে, ওর কাছ থেকে রিভিউ নেব যেটা কিরকম রান্না শেষে। খেয়ে দেখতো কেমন লাগে।
টেস্ট কেমন হয়েছে? খুব মজা, হ্যাঁ, খুব মজা। আবার একটু খা। এরকম ফার্স্ট ক্লাস। মানে একটু হোটেলে যেরকম খাই ওরকম। একদম। আমি তো মজা হয় না। হ্যাঁ, আমি ঝাল কম, একেবারে কম, মানে না নাই বললেই চলে, কারণ ওই মশলার মধ্যে গরম মশলা প্যাকেটে যেরকম ঝাল থাকে যতটা থাকে অতটুকু দিচ্ছি, কারণ আমার পেটে আলসার আছে, এই জন্য ঝাল খাই না। যদি এটা ঝাল থাকতো, যে কত বেশি মজা হইতে হবে কল্পনা করা যায় না। তারপরে আমার কাছে অনেক টেস্ট লাগছে। তাহলে অনেকক্ষণ সময় নিয়ে কষ্ট করে যে রান্না করছি সেটা সার্থক হলো। সাধারণত আমি হাঁস খাইতে পারি না, গন্ধ লাগে, এই জন্য আমি নিজে প্রসেস করেই রান্না করছি। একটু গন্ধ লাগে না, বরঞ্চ অনেক স্বাদ লাগছে।